18 জানুয়ারি অর্থাৎ রবিবার প্রধানমন্ত্রীর সভা রয়েছে সিঙ্গুরে। আর তার আগে আজকে সুকান্ত মজুমদার তিনি সভার প্রস্তুতি দেখতে গেলেন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তিনি আজকে গিয়েছেন। কৃষকরা এই সভায় একেবারে সামনের সারিতে থাকবেন এমনটা বলছেন এবং জোর গলায় দাবি করছেন যে সিঙ্গুরে টাটাকে ফিরিয়ে আনবেনই। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, কিছুদিন আগে আমরা দেখেছিলাম বিরোধী দলনেতা তিনি বলছেন প্রয়োজনে পায়ে ধরে টাটাদের ফিরিয়ে আনবো। আজকে একেবারে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বিজেপি সাংসদ তিনি দাবি করছেন ক্ষমতায় এলে তারা টাটাকে ফিরিয়ে আনবেনই। প্রস্তুতি কতটা প্রধানমন্ত্রী সভার? একদমই তাই সুবিধা। দেখো, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি প্রধানমন্ত্রীর মঞ্চ যেখানে তৈরি হবে সিঙ্গুরের সেই প্রস্তাবিত কারখানার জমিতে আমি দাঁড়িয়ে রয়েছি, যেখানে প্রধানমন্ত্রীর মঞ্চ হবে। প্রবীর সামন্ত পুরো প্রস্তুতির ছবিটা তোমায় দেখাচ্ছেন। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তিনি আজকে এসেছেন এবং তিনি এসে প্রধানমন্ত্রীর সভার প্রস্তুতি খতিয়ে দেখছেন। স্বাভাবিকভাবেই সেখান থেকে তিনি যে বার্তা দিলেন তাতে সিঙ্গুরে টাটা ফিরবেই এমনটাই বার্তা দিলেন সুকান্ত মজুমদার। এবং সেখানে তার বার্তা যে সিঙ্গুরে শিল্প ফিরবে এবং তারা চান যে টাটাই এখানে ফিরুক এবং বিজেপির যে বিশ্বাসযোগ্যতা রয়েছে বলে দাবি করছেন তিনি, তার বক্তব্য অনুযায়ী বিজেপির বিশ্বাসযোগ্যতায় টাটাকে তারা বিশ্বাস ফেরাবেন, আশ্বাস দেবেন পশ্চিমবঙ্গে আসতে। এবং পশ্চিমবঙ্গে বিজেপির সরকার হলে তোলাবাজিতে আক্রান্ত যে পশ্চিমবঙ্গ, সুকান্ত মজুমদারের অভিযোগ অনুযায়ী আপাতত এই রাজ্যের সরকার একেবারে। শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। একেবারে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে টাটাদের ফেরাবেনি, কি বললেন আজকে সুকান্ত মজুমদার সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে? দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এই জমি কৃষকরা আমাদেরকে এনওসি দিয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সভাতে প্রথম সারিতে দর্শক আসনে সেদিন কৃষকরা থাকবে। এই সিঙ্গুরের কৃষকরা জমি দিতে নারাজ, যারা এর মধ্যে ইচ্ছুক অনিচ্ছুক সবাই থাকতে পারে, সাধারণ কৃষক থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে ভারতীয় জনতা পার্টি সরকার 26-এ গঠন হবে এবং আমি বলছি টাটা সিঙ্গুরে ফিরবে। টাটা ফিরবে সিঙ্গুরে, টাটা সিঙ্গুরে ফিরবে। দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের সোশ্যাল সেল ইনচার্জ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। দেবাংশু, শুনলেন আপনি সুকান্ত মজুমদারের দাবি? দেখুন, প্রথম কথা হচ্ছে টাটা তো পশ্চিমবঙ্গে বহুদিন ধরেই ফিরেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আসার আগে টাটার হোটেল চেনের সংখ্যা কটা ছিল পশ্চিমবঙ্গে, আর আজকে টাটার হোটেল চেনের সংখ্যা কত? 5 গুণের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে। আজকে টাটা সিলভার আমাদের যে সিলিকন ভ্যালি রয়েছে সেখানে 20 একরের কাছাকাছি জায়গা নিয়েছে নিজেদের কনসালটেন্সি সার্ভিস চালু করার জন্য। আজকে টাটা তার জামশেদপুরের ইউনিট বন্ধ করে তারা কলকাতার পশ্চিমবঙ্গের খড়গপুরে ওপেনিং করেছে। তো একের পর এক টাটার জিনিস, যেটা টাটা উড়িষ্যা থেকেও টাটার কোনো একটা ইউনিট তারা পশ্চিমবঙ্গে শিফট করেছে, কোনো একটা কোম্পানির হেড অফিস তাদেরই অংশ। তো এইভাবে টাটা অনেক ইনভেস্টমেন্ট পশ্চিমবঙ্গে বাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর। টাটা ভার্সেস তৃণমূল কংগ্রেস কোনোদিনই ছিল না বিষয়টা। আমাদের দাবি ছিল জমি নিয়ে, জমিটা অবৈধভাবে কারা হয়েছিল সেটা ছিল মূল কথা। এখন আমার জমি অবৈধভাবে নেওয়ার পর তাতে যদি বুর্জ খালিফাও তৈরি হয়, দোষটা বুর্জ খালিফার নয়, দোষটা হচ্ছে যে ওই ভুল জমিটা বুর্জ খালিফার মালিককে দিয়েছিল তার। ফলে জমিটা নিয়ে লড়াই ছিল, আর সেই জমিটা অধিগ্রহণ যে বেআইনি ছিল সেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল 31শে আগস্ট 2016 সালে ঐতিহাসিক রায়। ফলে তৃণমূল কংগ্রেসের আন্দোলন কোথাও ভুল ছিল না। তার মানে এটা নয় তৃণমূল কংগ্রেস টাটার বিরোধী ছিল, তৃণমূল কংগ্রেস সিপিএম এর এই নীতির বিরোধী ছিল। ইট হ্যাজ নাথিং টু ডু উইথ টাটা। টাটার সাথে কোনো সম্পর্ক ছিল না। বরং পরবর্তীকালে আমাদের এই জায়গাটা বুঝতে পেরেই তৃণমূল কংগ্রেসের শিল্প বান্ধব নীতি দেখে বাংলায় বন্ধ, হরতাল, চাক্কা জ্যামের রাজনীতি বন্ধ হওয়ার পর এই টাটারই প্রচুর সেক্টর পশ্চিমবঙ্গে বিনিয়োগ 8 থেকে 10 গুণের ওপর বানিয়েছে। এমনকি লাস্ট বিজনেস সামিটেও তার আগেও টাটা প্রচুর ইনভেস্টমেন্ট প্রপোজালও দিয়েছে। ফলে সুকান্ত বাবুরা অর্ধ জ্ঞান নিয়ে কথা বলেন, অর্ধেক জানেন অর্ধেক জানেন না। তাকে অনুরোধ করব, তিনি কেন্দ্রের মন্ত্রী, তার দল কেন্দ্রীয় সরকার চালাচ্ছে, দয়া করে কেন্দ্রীয় সরকারের শ্রম মন্ত্রকের থেকেই রিপোর্ট নিয়ে নিন 2011-এর আগে টাটার গোষ্ঠীর ইনভেস্টমেন্ট পশ্চিমবঙ্গে কত ছিল আর 2025-26-এ দাঁড়িয়ে আজকে কতটা। দেবাংশু, ধন্যবাদ। ছিল না ফিটনেস সার্টিফিকেট, 1.5 বছর আগে শেষ হয়েছে পলিউশন সার্টিফিকেটের মেয়াদও। সেই অবস্থাতেই কলকাতার তপসিয়া মোড়ে সরকারি বাস উল্টে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল, যার জেরে বরাত জোরে প্রাণে বাঁচলেন যাত্রীরা। ইতিমধ্যে এই ঘটনায় প্রশ্ন উঠছে কিভাবে এতদিন ফিটনেস সার্টিফিকেট ছাড়াই খাস কলকাতায় চলছিল এই সরকারি বাস। গোটা ঘটনা ইতিমধ্যেই রাজনৈতিক তরজাও শুরু হয়েছে পুরোদস্তুর। সাত সকালে খাস কলকাতার রাস্তায় উল্টে গেল সরকারি বাস।
বরাত জোরে যাত্রীরা প্রাণে রক্ষা পেলেও বেশ কয়েকজন মারাত্মক জখম হলেন। বাসের কাঁচ ভেঙে বের করা হলো আহতদের। আর তারপরেই সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। দুর্ঘটনাগ্রস্ত সরকারি বাসের ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ উত্তীর্ণ হয়েছে 2017 সালে। প্রায় 1.5 বছর আগে শেষ হয়েছে পলিউশন সার্টিফিকেটের মেয়াদও। অর্থাৎ ফিটনেস বা পলিউশন সার্টিফিকেট ছাড়াই চলছিল হাওড়া বারুইপুরগামী রুটের এই সরকারি বাসটি। গাড়ির টায়ার তখন ফেটে গেছিল, পেছন চাকা লক হয়ে গেছে, তখন বাচ্চাদের মানে মাথা ফাতা ফেটে গেছে, যারা ছিল তাদের হাতে ফাতে চোট লেগেছে। মঙ্গলবার সকাল প্রায় 8টা পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিল হাওড়া বারুইপুরগামী এই সরকারি বাসটি। প্রত্যক্ষদর্শীদের দাবি, তপসিয়া মোড়ের কাছে চলন্ত বাসের সামনে আচমকা একটি মোটর বাইক চলে আসে। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার রেলিংয়ে ধাক্কা মেরে উল্টে যায় সরকারি বাসটি। আমি গাড়ি চালিয়ে আসছিলাম তপসিয়ার দিকে, তখন একটা গাদাম করে আওয়াজ হয়। আওয়াজ হতে দেখি বাসটা ওইখানে ছিল, বাঁদিকে ছিল। বাঁদিকে থাকতে দেখি গাড়িটা উল্টো দিনে ডান দিকের লেনে ঘুরে যায়। ঘুরে যেতে রেলিংয়ে মারে, রেলিংয়ে মারার পর গাড়িটা পাল্টি খায়। উল্টে যাওয়া সরকারি বাসের মধ্যে আটকে পড়েন যাত্রীরা। পরে কাঁচ ভেঙে আহত যাত্রীদের উদ্ধার করা হয়। তাদের মধ্যে রয়েছেন একজন ক্যান্সার আক্রান্ত রোগীও। कोई एक्शन नहीं लिया जा रहा, वैसे चला दिया जा रहा। किसी का भी घर का तो मरा होगा आदमी, खाली मेरा पेशेंट इंजर्ड नहीं हुआ है, यहाँ पे सभी का हुआ। बहुत ऊपर पूरा भीड़ हो रहा है। मेरा पेशेंट तो उल्टी हो रहा है, उनका कैंसर हुआ है, कैंसर ऑपरेशन हुआ है। দুর্ঘটনাগ্রস্ত সরকারি বাসের নম্বর WB11C7858। দেখা যাচ্ছে এই সরকারি বাসের রেজিস্ট্রেশন হয়েছে 2015 সালের 1 অক্টোবরে। সরকারি বাসটির ফিটনেস ছিল 2017 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ ফিটনেসের মেয়াদ শেষ হয়ে গেছে 9 বছর আগে। অন্যদিকে পলিউশনের মেয়াদ ছিল 2024 সালের 31 জুলাই পর্যন্ত। এই ধরনের পরিস্থিতি রাস্তায় যখন ঘটে তখন ব্রেকের মাধ্যমে গাড়ি আটকানোর বা যাতে দুর্ঘটনা এড়ানোর চেষ্টা চালক করেন, কিন্তু কেন সেগুলো কোনো না কোনোভাবে সেগুলো কাজ করে না। তার কারণেই দেখা যাচ্ছে যে এই চাকার অংশ সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে, পুরনো চাকা, এবং চাকার অংশ সম্পূর্ণভাবে এখানে আটকে গিয়ে ভেঙে গিয়েছে। ব্রেক আদৌ সঠিকভাবে কাজ করেছিল কিনা তা নিয়ে একটা প্রশ্ন থাকছে। সরকারি বাস মানেই কম ভাড়ায় সময় গন্তব্যে পৌঁছানোর অন্যতম মাধ্যম। কলকাতায় প্রতিদিন সরকারি বাসে হাজার হাজার যাত্রী যাতায়াত করেন, আর সেখানেই কিনা এই ধরনের মৃত্যুফাঁদ। প্রশ্ন উঠছে, কিভাবে এত বছর ধরে ফিটনেস সার্টিফিকেট ছাড়াই খাস কলকাতায় এই বাস চলছিল? কেন 1.5 বছর আগে পলিউশন সার্টিফিকেটের মেয়াদ ফুরোনোর পরেও তা করানো হয়নি? কলকাতা জুড়ে আর কত এইভাবে নিয়ম বহির্ভূত সরকারি বাস চলছে? সরকার বা পরিবহন দফতরের নজরদারি কোথায়? থানার জিপগুলোকে ধরুন না, যারা আমাদের সামনে দিয়ে পাইলট হয়ে যায়, তার যে ধোঁয়া বেরোয়, ও তো ধোঁয়া যদি আপনার মুখে লাগে আপনাকে পশ্চিমবঙ্গের মানুষ মনে হবে না, আফ্রিকার মানুষ মনে হবে। এবং প্র্যাকটিক্যালি ওই গাড়িগুলোর যদি আপনার টেস্টিং করে, থানার গাড়ি যদি টেস্টিং করেন, 90% গাড়ির ফিটনেস পাবেন না আপনি। তো পশ্চিমবঙ্গের এটাই অবস্থা। আমরা ইতিমধ্যেই বলেছি র্যাশ ড্রাইভিং করা, অর্থাৎ বেপরোয়াভাবে চালালে এবার আমরা ড্রাইভারের বিরুদ্ধে অ্যাকশন নেব, ইনক্লুডিং মালিক অ্যাকশন নেব। তাহলে এখানে যেহেতু এটা পিপিপি মোডে চলে, যে ড্রাইভার র্যাশ ড্রাইভিং করেছে বা বেপরোয়া চালিয়ে এটা করেছে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা হবে। দুর্ঘটনার সময় বাসের ব্রেক কি আদৌ সঠিকভাবে কাজ করেছিল? তদন্তে নেমে এখন সেটাই খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনায় আহতদের এদিন ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, জখম 4 জন যাত্রীর জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করতে হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে একজন ক্যান্সার রোগীও আছেন। এই দিন তাদের দেখতে হাসপাতালে আসেন কসবা তৃণমূল বিধায়ক জাভেদ খান, আবির দত্ত, ঝিরাম করঞ্চাই ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।